এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 58.83%। এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে GPA-5। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি। পিআর ছাড়া সই অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনেরও। সব দলের মতামতে আইনি ভিত্তিতে জোর বিএনপির। স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শে আজ করা হবে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। 3 যুগ পর রাকসুতে ভোট উৎসব, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ ছাত্র দলের। চাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার। এবং আবারও এক রেটের ভ্যাটে ফিরছে সরকার। ওয়াশিংটনে অর্থ উপদেষ্টা। বিনিয়োগ আকর্ষণে সহজ হচ্ছে কর কাঠামো। নির্বাচনের আগেই শেষ হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেয়াসিন। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে এবার পাশের হার 58.83%। মোট পাশ করেছে 7,26,960 জন। পাশের হার ও GPA-5 দুটোই কমেছে। বরাবরের মতো এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। বারো বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধভাঙ্গা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। সকালে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির এই ফল প্রকাশ করেন। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষা দেন। এর মধ্যে মোট GPA-5 পেয়েছে 69,097 জন। সাধারণ শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাশের হার ঢাকায়, সর্বনিম্ন কুমিল্লায়। এতগুলা ডিফিকাল্টিজের পরেও এইচএসসি 25 ব্যাচ যে ওভারকাম করতে পেরেছে লাস্ট মিনিটে, আমরা যে পসিবল এটা আমাদের জন্য যে আমরা গোল্ডেন পেয়েছি, তাও রাজুকে এতগুলো স্টুডেন্ট গোল্ডেন পেয়েছে। ইটস অ্যান ভেরি অ্যামেজিং থিং। প্রতি বছর একটা কমন প্যাটার্ন করতো, কিন্তু এবার তেমন একটা প্যাটার্ন ফলো করা হয়নি। এবার সরকার একটা কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট করছে। রাজু বরাবরই ভালো রেজাল্টই করে, এবার একটু পাশের হার পুরো দেশেই কম, কিন্তু তারপরে রাজু আলহামদুলিল্লাহ ভালো করেছে। আমরা সবাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে, সাথে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে ভালো রেজাল্ট হয়েছে। জাতীয় শিক্ষা বোর্ডের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে 5,98,166 জন। এই মুহূর্তে উত্তরায় রাজুক কলেজে আছেন সহকর্মী আতোয়ার কাউসার। রংপুরে রেদওয়ান হিমেল। সরাসরি প্রথমে যাচ্ছি কাউসারের কাছে। উত্তরা রাজুক কলেজে আমি আছি এই মুহূর্তে, এবং আমার পেছনে যে আবহ দেখতে পাচ্ছেন এবং যে পরিবেশ দেখতে পাচ্ছেন তা দেখেই বোঝা যায় যে আসলে প্রত্যেকেই প্রচণ্ড উৎফুল্ল অবস্থায় আছেন, উদ্বেলিত অবস্থায় আছেন। অর্থাৎ রাজুক উত্তরা মডেল কলেজে এবার যেই রেজাল্ট এসছে সেটি আসলেই অত্যন্ত চমৎকার। এবং আমি একটু জানাতে চাই যে এবছর রাজুক থেকে 1693 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এর মাঝে 1692 জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন, অর্থাৎ পাশ করেছেন, এবং পাশের হার হচ্ছে 99.94%। এবং গত বছরও এই একই ধারাবাহিকতায় ছিল। গত বছরও 99.94%ই ছিল পাশের হার। এবং GPA-5 পেয়েছেন তার সংখ্যাও অনেক। এই 1692 জন স্টুডেন্টের মধ্যে 1218 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছেন। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা GPA-5 পেয়েছেন। প্রচণ্ড উচ্ছ্বসিত তারা কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের পিতামাতার প্রতি, সৃষ্টিকর্তার প্রতি সবার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন, তারপরে পিতামাতার প্রতি এবং সর্বোপরি শিক্ষকদের এবং এই যে রাজুক কলেজের যত স্টাফ রয়েছেন সকলের প্রতি তারা তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন যে সকলেই অত্যন্ত চমৎকারভাবে তাদেরকে গাইড করেছেন, বিধায় আসলে এই চমৎকার একটি রেজাল্ট তারা করতে পেরেছেন। তো আমার হাতে বর্তমানে ঢাকার আরও বেশ কিছু কলেজেরই রেজাল্ট আছে। এই সবগুলো কলেজের মধ্যেই আমি বলতে পারি যে রাজুকি আসলে সর্বোচ্চ পাশের হার আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। রাজুকের আছে 99.94% এবং দ্বিতীয়তে আছে শামসুল হক খান কলেজ 99.91%। এভাবে 19টির রেজাল্ট আমার হাতে আছে, যা পর্যায়ক্রমে পরে জানিয়ে দিব। ঢাকার রেজাল্ট আমি জানালাম। রংপুরে আমার আরেক সহকর্মী আছেন হিমেল, সেখানেই আমরা যেতে চাই, সেখানকার যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট, সেখানকার রেজাল্ট সম্পর্কে তার থেকে জানতে।
গত বছরের থেকে এবছর দিনাজপুরের শিক্ষা বোর্ডে 27% পাশের হার কমলেও কিন্তু রংপুরের যে মিলেনিয়াম যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে সেখানে কিন্তু শতভাগ পাশের হার কারণে কিন্তু সকাল 10টায় যখন ফল প্রকাশ হয় তখন এর পরপর থেকে কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন এই কলেজের কিন্তু শিক্ষার্থীরা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি 150 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে এই মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজটিতে 149 জনই কিন্তু পাশ করেছেন। এবারে কিন্তু একটু যদি দিনাজপুর শিক্ষা বোর্ডের কথা বলি সেখানে কিন্তু পাশের হারে কিছুটা ধস নেমেছে। এই বোর্ডে এবার পাশের হার 57.49%, যা কিন্তু 2024 সালে এখানের পাশের হার ছিল 77.56%। সেই হিসাবে কিন্তু এবার পাশের হার কমেছে 27.7%। একটি বিষয় বলে রাখি, এবার কিন্তু জিপিএ 5 পেয়েছে 6,260 জন, যা 2024 সালে পেয়েছিল 14,295 জন। অর্থাৎ জিপিএ 5 কিন্তু কমেছে 8,035 জন। জিপিএ 5 ও পাশের হার দুটি কমেছে, বেড়েছে কিন্তু শূন্য পাশের হার কলেজের সংখ্যা। সেক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে যে মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ যে আছি সেখানকার শিক্ষার্থীরা কিন্তু সকাল 10টার পরে যে তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঢাক ঢোল কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কিন্তু একেবারেই মেতে ওঠে। এখানকার শিক্ষকরাও কিন্তু খুশি, অভিভাবকরাও খুশি এবং তাদের যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের যারা ছেলে মেয়ে ছিলেন তারা কিন্তু শতভাগ এই রেজাল্ট নিয়ে এসেছেন। 150 জনের মধ্যে কিন্তু 149 জনই পাশ করেছেন। মোট পাশের হার কিন্তু 88%। সবকিছু মিলে কিন্তু এই রেজাল্ট নিয়ে খুব খুশি এবং বোর্ডের যে পাশের হার সেটা কিন্তু গত বছরের থেকে এবছর 27% কমে গেছে, এতটুকু আমরা কিন্তু জানতে পেরেছি। সবকিছু মিলে এই ছিল আমার কাছে খবর। এখন আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, রয়েছেন সহকর্মী ওবায়দুল হক। গত বছরের তুলনায় এবছর কিন্তু জিপিএ 5 এবং পাশের হার দুটিতেই কিন্তু হার কমেছে, কিন্তু শিক্ষার্থীদের যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সেটি কিন্তু প্রতি বছরের মতো এবারও কিন্তু সেই উচ্ছ্বাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসছে। ফলাফল প্রকাশের পর তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে শিক্ষকদের সাথে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফল প্রকাশের দিনটা কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার কিন্তু 51.54% এবং জিপিএ 5 পেয়েছে 2,684 জন, যা গত বছরের তুলনায় কিন্তু জিপিএ 5 কিন্তু প্রায় অর্ধেক কিন্তু কমেছে এবং সবচেয়ে বেশি যে পাশের হার ময়মনসিংহ জেলায় 55% এবং সবচেয়ে কম জামালপুর জেলায় 47%। এবং আমরা যে কথা বলেছিলাম এত পাশের হার, তিনি বলছেন যে বিগত সময়ে পাশের হার বেশি রাখলো, এবার মানসম্মত একটি ফলাফল এবং বাস্তবমুখী ময়মনসিংহ। যুক্ত ছিলাম ময়মনসিংহ, রংপুর এবং রাজধানীর উত্তরা রাজুক মডেল কলেজে। ঠাকুরগাঁওয়ে নিজ আসনে নির্বাচনী গণসংযোগ কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। ঘুমাতে পারো কি ফারুক? ঘুমাতে পারো? এখন রাত্রে আরাম করে ঘুমাতে পারে, অন্তত ওই ঘুমটা হচ্ছে এখন। তা না হলে কি কখন পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, কখন আপনার ধরিবা হচ্ছে নাকি। আর মামলা থাকলে তো সাথে সাথে আপনার ওই গাছের উপরে অথবা ধান খেতে যেতে হচ্ছে, তাই না? প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে ছিলেন আমার মনে আছে। ওই যে একটা শেষের দিকে 18 সালে বোধ হয় একটা গাড়ি পুড়ে গেল, 14 সালে, আর অমনি আপনার সব জঙ্গি মামলা দিয়ে দিল। জঙ্গি মামলা মানে ধরিবা পারলে আর বেল্টের নাই, ছাড়া হবে নি, ও গেল, এই মামলা দিয়ে দিয়েছিল আপনাদের বেগুন বাড়িতে, ঠিক না? বন্ধুরা, এই কথা বলার কারণটা একটাই হচ্ছে যে এই একটা কঠিন কঠোর অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি আর দেশটাকে শেষ করে ফেলছে। চুরি, ডাকাতি, ব্যাংকগুলো লুট, একটা ব্যাংক রাখে এইসব কায়দায় শেষ। আর ওই টাকাটা ভারত পাঠাইছে, বাইরে আপনার বাড়ি দাড়ি কিনছে। একজন এমপির একজনের লন্ডনে বাড়ি আছে 365টা আওয়ামী লীগের, একটা এমপি মন্ত্রী
ওই যে ভূমি মন্ত্রী ছিল কি নাম যেন, রেজাউল করিম সাইফুদ্দিন, এবার একটা মন্ত্রী। আর আমার প্রধানমন্ত্রী ওর এলা বাইরে আছে আর কি, নতুন নতুন সমস্ত, তার নাকি এখন কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায়। আমাদের এমনি গরিব দেশ, আমরা এমনিতেই বড় কষ্টে চলি। আমাদের বিদেশে যায় ভাইয়েরা চাকরি করে, সেখান থেকে আমাদের কিছু ডলার পাঠায়, আর আমাদের মেয়েরা ওই যে গার্মেন্টসে কাজ করে, সেইখানে আয় হয়, সেই আয় দিয়ে আমাদেরকে চলতে হয়। বন্ধুগণ, এইভাবে সমস্ত দেশকে শেষ করে গেছে। আজকে সেই জন্যই বলি যে আজকে এখন যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, নিজের ভোট নিজে দেবার, এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? এবং এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস, বিখ্যাত পৃথিবীজোড়া নাম, সে এই তার প্রধান। উনি বলেছেন যে আগামী 2026 সালে, অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। মির্জা ফখরুলের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি, অংশ নেবে না সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও। সকালে দলটির কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানান। বলেন, জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং সনদ অনুযায়ী সংবিধান সংস্কার ছাড়া স্বাক্ষর করবে না এনসিপি। সনদের ভাষ্য নিয়ে প্রতারণার অভিযোগ নাহিদ ইসলামের। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি, সেটা মূল্যহীন হবে, এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে, সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে, সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি দাবির সুরাহা না হওয়ায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনও। দাবি আদায়ে চলমান আন্দোলন আরও জোরালো করার হুঁশিয়ারি দল দুটির শীর্ষ নেতাদের। শফিক মুর্শির প্রতিবেদন। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ কয়েকটি অভিন্ন দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সেপ্টেম্বর থেকে সমাবেশ, মিছিল সহ 2 দফায় দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে তারা। এরই মাঝে জুলাই সনদ চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের জন্য প্রস্তুত করেছে ঐকমত্য কমিশন। সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নিশ্চিতের কথা থাকলেও নিম্নকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নেই কোনো আলোচনা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের আগ পর্যন্ত পিআর দাবিতে অনড় থাকবেন তারা। জুলাই সনদের নিম্নকক্ষে পিআরের কথা উল্লেখ না থাকায় ক্ষুব্ধ জামায়াতও। বেশ কয়েকটা দল আমরা একমত, আমরা সর্বোচ্চ চেষ্টা করব, শেষ পর্যন্ত চেষ্টা করব নিম্নকক্ষ সহ যেন পিআর সিস্টেম নির্বাচন হয়। আমরা এখন এই 5 দফা দাবিতে যে আন্দোলন করছি, এই আন্দোলনের ওই কথাটা এখনো আছে যে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে এটাকে গণভোটে নিতে হবে। একটা পপুলার পদ্ধতিকে আপনি জনগণের মতামত নেওয়ার সুযোগ থাকার পরও আপনি না নিয়ে আপনি তুচ্ছ করে এড়িয়ে যাবেন, এটা তো গণ আকাঙ্ক্ষা হতে পারে না। জুলাই জাতীয় সনদের এই পিআর এর প্রস্তাবটাকে অন্তর্ভুক্ত করতে হবে। উভয় কক্ষে পিআর না থাকলে জুলাই সনদ স্বাক্ষরে জামায়াত আগ্রহী নয় বলে জানালেন দলটির সেক্রেটারি জেনারেল। ইসলামী আন্দোলনের মহাসচিব এক্ষেত্রে সব দলের মধ্যে সমঝোতায় প্রত্যাশী। পিআর এর ব্যাপারটা কিন্তু এখনো ডিসপুটেড, এইসব বিষয়গুলো একটু সেটেল হতে হবে। মেজর ইস্যুতে মোটামুটি আমরা একমত, কিন্তু এখন যেখানে এসে থামছি সে বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোচনা ছাড়া তো আমরা ওখানে সই করতে যাব না। রাজনৈতিক দলগুলোর সমঝোতায় যদি আসে, বিষয়টা সহজ হয়, আমরা কোনো জটিলতা চাই না। উভয় কক্ষে পিআর পদ্ধতির দাবি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে কতটুকু প্রভাব ফেলে তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সনদ স্বাক্ষর অনুষ্ঠান পর্যন্ত। একটা ইউনিফর্ম জায়গায় হয়তো দলগুলো এসে যেতে পারে, তাহলে ক্রাইসিস থামবে, তা না হলে তো একটু জটিলতা হয়ে যাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি বলছে, সব দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া গেলে তা হবে দেশের জন্য টার্নিং পয়েন্ট।
সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সব দল সনদে সই করলে গণভোটের প্রয়োজন হতো না। আগে গণভোট হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা বিএনপি মহাসচিবের। মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে সূচনা হয় নতুন অধ্যায়ের। দেশের সংকট নিরসনে সব রাজনৈতিক দল বসে একসঙ্গে, আলোচনা হয় সংস্কারের প্রশ্নে। সেই সংস্কার প্রস্তাবে ঐক্যমত্যের ভিত্তিতে শুক্রবার স্বাক্ষর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত জুলাই সনদ। দীর্ঘ 7 মাস ধরে চলা বৈঠক, 33টি দলের মতামত আর 84টি প্রস্তাবনা নিয়ে গঠিত হচ্ছে এই রাজনৈতিক দলিল। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি এ বিষয়ে কি ভাবছে? সময় সংবাদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের বিষয়ে বরাবরই ইতিবাচক তার দল। জানান, রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্য দিয়েই বিএনপি সংস্কার ইস্যু আগেই সামনে এনেছে। সংস্কারের ব্যাপারটা সবসময় পজিটিভ ছিলাম। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, তারপরে আপনার সংসদীয় কমিটির ব্যাপারগুলো, এরপরে আপনার অন্যান্য যে প্রধানমন্ত্রী এবং আপনার রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে আপনার সামঞ্জস্য রক্ষা করা এবং প্রধানমন্ত্রীকে 2 টার্মের বেশি করতে না দেওয়া, এই প্রস্তাবগুলো কিন্তু আপনার আমাদের ছিল। 2-3টি রাজনৈতিক দল পিআর ইস্যু সামনে এনে আন্দোলন করছে, যা দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআরের ব্যাপারটা এটা কিন্তু আপনার সংস্কার প্রস্তাবও ছিল না, আপনার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল না, এবং এটা সম্পূর্ণভাবে 2টি রাজনৈতিক দল তারা এই জিনিসগুলোকে আপনার সবচেয়ে বেশি করে পার্সু করছে এবং তারা এটা নিয়ে বিভিন্ন রকম আন্দোলন করছে, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা সুযোগ সৃষ্টি করে দিচ্ছে আপনার আবার একটা দেশে একটা আপনার একটা অস্থিরতা সৃষ্টি করবার জন্য। সংস্কার যেটুকু হয়েছে সেটা করে একমত হয়েছি আমরা, সেটা একসাথে স্বাক্ষর করে তারপর আমরা নির্বাচন করি। নির্বাচন করার পরে পার্লামেন্ট যেটা হবে সেখানে ন্যাচারালি যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা তাদেরটাকে নিয়ে আসবে, আমরা সেখানে যারা অন্যরা থাকবেন তারাও তাদের নিয়ে সেটা আলোচনার মধ্যে। আর পিআর তো আমরা আলোচনার মাধ্যমে তখন পার্লামেন্টে সেটা দেখতে পারি যে কীভাবে আলোচনা হচ্ছে না হচ্ছে। গণভোট প্রসঙ্গে বিএনপির অবস্থান কি? এমন প্রশ্নের জবাবে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গণভোটে রাজি না থাকলেও দেশের স্বার্থে এখন আপত্তি নেই বিএনপির। তবে তিনি মনে করেন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য তার নির্বাচনের দিনই হতে হবে। গণভোটে আগে রাজি ছিলাম না, এখন তো আমরা গণভোটেও রাজি হয়েছি যে ইলেকশন দিন গণভোটটা হোক, যেগুলোতে আমরা একমত হচ্ছি সেগুলোর বিষয়ে, অর্থাৎ এটাকে আপনার একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য। ডেফিনেটলি ইটস এ টার্নিং পয়েন্ট। যদি এটা আপনারা করতে পারি তাহলে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা আমাদের অনেক ভালো কাজ হবে। সনদ যখন দলগুলো সই করবে, স্বাক্ষর করবে, ওটাই তো আপনার একটা দ্যাট ইজ দ্য ডকুমেন্ট। ওটাই তো আপনি গণভোটে যাবেন যে এই ডকুমেন্টটাতে জনগণের মতামতটা কী। তো সমস্ত রাজনৈতিক দলগুলো তো মতামত দিয়ে দিচ্ছে, সুতরাং আমি মনে করি যে দিস ইজ এনাফ। ঠিক আছে, আমরা তাও রাজি হয়েছি এই জন্যে যে যখন বলা হচ্ছে ঠিক আছে উই ক্যান গো অন দ্য সেম ডে, কারণ এটা আগে হলে মূল যে নির্বাচন বিষয়টা আছে সেটা কিন্তু আপনার বাধাগ্রস্ত হয়ে যাবে। সংস্কার কমিশনের দেয়া প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট সনদ স্বাক্ষরে কোনো সমস্যা করবে না বলেও জানান দলটির মহাসচিব। সেগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মধ্যরাতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করা হয়। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর বেগম জিয়ার বাড়ি ফেরার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। বুধবার রাত 10:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে গাড়িতে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়া। চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও দীর্ঘদিন জেলে থাকার কারণে শারীরিক জটিলতা বেড়েছে আগেই। হাসপাতালে তাকে দেখাশোনা করার জন্য পরিবারের সদস্যরা আছেন। বুধবার রাতে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমে বলেন, মেডিকেল বোর্ড বসে পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উনি একটা ক্রনিক ডিজিজের মধ্যে এবং ওনার তো অনেকগুলো সমস্যা, উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে এবং পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে আসার পর নিজ বাসাতেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। এর আগে গত ২৮ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ভারতের ত্রিপুরায় স্থানীয়দের হামলায় ৩ বাংলাদেশি নিহত। সবাই হবিগঞ্জের চুনারু ঘাটের বাসিন্দা। মরদেহ স্থানীয় সাম্পাহার থানায়। উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর ভোট গ্রহণ। সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩৬ বছর পর নির্বাচন হওয়ায় ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ। একজন ভোটার কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে, হল সংসদে ১৫টি এবং সিনেটে 5টি সহ মোট ৪৩টি পদে ভোট দেবেন। এদিকে তৃতীয় বিজ্ঞান ভবনে ভোট দেয়া শেষে অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ তুলেছেন ছাত্রদলের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবির। এটা আমার জীবনের প্রথম ভোট। ৩৫ বছর পর রাকসু হচ্ছে। যে আসুক আসলে সবার হয়ে কাজ করবে এরকম কাউকে চাচ্ছি। আমরা বেশ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কারো প্রতি দিচ্ছি না, তবে আমরা অবজারভেশনে রাখছি। আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক, আপনাদেরকে হোক, আমরা অবশ্যই জানাবো। যে কোনো অভিযোগ তারা যেন নির্বাচন কমিশনকে জানায় এবং নির্বাচন কমিশনের কাছেও আমার প্রত্যাশা যে কোনো অভিযোগ আপনারা সিরিয়াসলি দেখবেন। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি সবগুলো প্রস্তুত রয়েছে এখানে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম ও সাইফুর রহমান রকি। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। বেলা গড়িয়ে এখন মধ্য দুপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারে যে সবুজ চত্বর, সেইখানে ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মধ্য দুপুরে এসেও কোনো অংশে কিন্তু কমতি নেই, অর্থাৎ বলা যায় যে লম্বা যে লাইন, সে লম্বা লাইন ধরেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা লক্ষ্য করছি সকাল থেকে যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী, তারা এখানে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে বেশ বলা যায় যে এখন মধ্য দুপুর এই রোদের যে কিছুটা ঝাঁঝালো আছে, তীব্রতা তো রয়েছে, সেই তীব্রতা উপেক্ষা করেই মূলত তারা দাঁড়িয়ে আছে। এবং এই যে ভালো লাগা বা ভালোবাসার কথা শিক্ষার্থীরা বলছেন, যে ভোট দেওয়ার জন্য যে উদ্গ্রীব আগ্রহ, এবং এটি একমাত্র কারণ হচ্ছে যে ৩৫ বছর পরে এই যে রাকসু নির্বাচনের যে জট সেটি খুলেছে, সেজন্যই মূলত সবাই প্রথম ভোট দিচ্ছেন। এবং এই প্রথম ভোটে আসলে তারা প্রত্যেকের কাছেই তারা বলার চেষ্টা করছেন যে এই যে প্রথম ভোট তারা দিচ্ছেন, এইটি উচ্ছ্বাস আসলে তারা প্রকাশ করছেন। এবং এখন পর্যন্ত যে সুশৃঙ্খল, সেই সুশৃঙ্খলতায় আমরা সকাল থেকে লক্ষ্য করছি, সেটি আসলে বজায় রয়েছে। এখানে কোনো ধরনের কোনো অন্তত এই কেন্দ্রটিতে আমরা কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। এবং মোটা দাগে সর্বোপরি বলতে পারি যে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থানেও ছোটোখাটো বিষয়গুলো ছাড়া অন্য কোনো বিষয়ে যে বড় যে অভিযোগ সেটা পাইনি বলে আমরা দেখেছি। শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা চিফ ইলেকশন কমিশন রয়েছেন, নির্বাচন কমিশন রয়েছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছেন গণমাধ্যমে, তিনিও জানিয়েছেন একই কথা, যে ছোটোখাটো যে অভিযোগ সেটি ছাড়া আসলে বড় মাপের বা বড় দাগের যে অভিযোগ সেটি আসলে আসেনি। শিক্ষার্থীরা, একজন শিক্ষার্থীকে 43টি ভোট প্রদান করতে হচ্ছে, সেটি বেশ সময় সাপেক্ষ। এবং অনলাইনে তাদের যে ভোটার নম্বর সেটি তারা দেখে নিয়েছেন এবং দেখে নিয়ে তারা যে তাদের যে ভোটার, তাদের যে বিশ্ববিদ্যালয়ের আইডেন্টি কার্ড অর্থাৎ পরিচয়পত্র সেটি দেখাচ্ছেন, দেখানোর পরে আসলে তারা প্রবেশ করছেন। এবং যেদিক দিয়ে প্রবেশ করছেন কেন্দ্রে, ঠিক তার উল্টো দিকে কিন্তু তারা বের হচ্ছেন। তো সব মিলিয়ে ভেতরের যে পরিবেশ সেটি বেশ সুশৃঙ্খল অবস্থায় রয়েছে বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমার কাছে এটি ছিল সর্বশেষ খবর। আমরা আরও কিছু খবর জানতে চাই সহকর্মী সাইফুর রহমান রকির কাছে। তিনি আছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনে। সকাল ৯টা থেকে রাকসুর ভোট গ্রহণ যথারীতি শুরু হয়েছে। এখন প্রায় বেলা 12:30 কিন্তু বাজতে চলেছে। তবে আমরা ভোটার উপস্থিতি, বিশেষ করে নারীদের যে উপস্থিতি, সেটি কিন্তু উল্লেখযোগ্য হারে দেখেছি এবং খুবই সন্তোষজনক ভোটার উপস্থিতি ছিল। এখন পর্যন্ত আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে নারীদের যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু তারা রোদের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে প্রায় এই
কেন্দ্রে প্রায় 4,500 এখানে ভোটার এখানে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং তাদের নির্বাচিত প্রতিনিধি কে হচ্ছেন সেটি করার সুযোগ পাবেন এখানে। এবং আমরা বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন এখন যে নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত সেই পরিবেশ নিয়ে তারা খুবই সন্তুষ্ট এবং শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তারা কিন্তু বলছেন। পাশাপাশি আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, ভোটার যারা আছেন তারাও বলছেন যে তারাও কিন্তু তাদের যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা নানা দিক বিবেচনা করে, বিশেষ করে কারা আসলে তাদের শিক্ষার্থীদের দিকে আসলে নজর দিতে পারবেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া আদায় করতে পারবেন, এই বিষয়গুলো আসলে দেখছেন। তারা সবগুলো প্যানেলের বিশ্লেষণ করছেন, এগুলো বিশ্লেষণ করে আসলে তারা তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে তারা প্রয়োগ করছেন। আপনারা জানেন যে শুধু রাকসুতেই কিন্তু 23টি পদে নির্বাচিত হবে এবং রাকসুর পাশাপাশি এখানে সিনেটে 5টি পদ রয়েছে এবং প্রতিটি হলে কিন্তু 15টি করে পদ রয়েছে। সব মিলিয়ে আসলে যদি বলা চলে এখানে মোট 884 জন শুধু প্রার্থীর সংখ্যায় রয়েছে এবং এই দীর্ঘ লাইন কিন্তু সেই চিত্রই বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি কতটা উৎসবমুখর এবং কতটা শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে। সব মিলিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি আসলে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন, ডক্টর সালেহ হাসান নকিব, তিনিও কিন্তু বলেছেন এখন পর্যন্ত মোটা দাগে কোনো ধরনের বড় অভিযোগ তিনি পাননি। তিনি কিন্তু বলছেন যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শুধুমাত্র অমোচনীয় যে কালি রয়েছে সেটি মুছে যাচ্ছে, এ ধরনের একটি ছোট অভিযোগ পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করছেন দীর্ঘ 35 বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। একই কথা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, কর্মকর্তারা আছেন, তারাও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তারাও নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাকসু নির্বাচনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান ইব্রাহিম হোসেন রনি। একই প্যানেল থেকে জিএস হয়েছেন সাইদ বিন হাবিব, আর ছাত্রদল থেকে এজিএস হয়েছেন আইবুর রহমান তৌফিক। ভোর 5টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় 12 ঘন্টার অপেক্ষা শেষে সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল পেয়েই এই উচ্ছ্বাস বিজয়ীদের। এক মুহূর্তে কেটে যাওয়া দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর ঘুম। ভোর 4:30টায় শুরু হয় আনুষ্ঠানিক ফল ঘোষণা। যদিও প্রতিটি কেন্দ্রে আগে থেকেই আলাদা আলাদা ঘোষণা চলে আসায় আগে থেকেই আঁচ করা গেছে ফলাফল। এবারে সপ্তম চাকসু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদেও জেতেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব, আর এজিএস পদে জিতেছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি। ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে সেগুলো যেন সমাধানের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনাদের কাছে আমরা উদারতা আহ্বান রাখছি, আপনারা এই নির্বাচনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা সকলেই শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী সবাইকে অভিনন্দন এবং আমরা প্রত্যাশা রাখবো যে শিক্ষার্থীরা যে একটা স্বপ্নের ক্যাম্পাস চায়, সকল প্রতিনিধিরা মিলে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নিজের জবাবদিহির জায়গা থেকে সতর্ক থাকবেন। আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, যে পরিমাণে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছে, আমাকে এটাই যথেষ্ট ছিল। এদিকে দিনে তেমন গুরুতর কোনো ঝামেলা না থাকলেও রাতে ফলাফল ঘোষণার আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রায় 1.5 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা। সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সময় সংবাদ, চট্টগ্রাম।
জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ ৩ আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউটর মিজানুর ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করছেন। পাল্টা যুক্তি দেবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামি পক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের দিকে যাবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে। তাদের বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অপরাধ প্রমাণ সম্ভব। এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আজ আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। Dereliction of the duty is necessarily linked to his or her knowledge that crimes are being or about to be committed by the subordinates. There are thus two cumulative conditions underlying the concept of the common responsibility, namely knowledge, actual or constructive, of what is transpiring, and 2, failure to take appropriate action despite that knowledge. The two interlinked conditions are enunciated in Article 28 of the Rome Statute. It is necessary to show that the commander either knew or, owing the circumstances at that time, should have known that the crimes were committed or about to be committed by subordinates, and the commander failed to take all necessary and reasonable measures within his or her power to prevent or repress their commission, or to submit the matter to the competent authorities for investigation and prosecution. মিরপুরে আগুনে মৃতদের পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ সংগ্রহ। 16 মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেলে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। মিরপুর রূপনগরের অগ্নিকাণ্ডের যে 16 জন নিহতের ঘটনা, সেই লাশগুলো এখন পর্যন্ত, অর্থাৎ গত মঙ্গলবার পর গতকাল বুধবার, এরপর আজকে বৃহস্পতিবার, এই 2 দিন ধরে লাশগুলো পড়ে রয়েছে এখনও ঢাকা মেডিকেল কলেজ মর্গে। আজকে সকালকার এখানকার অবস্থা হচ্ছে, আজকে সকালে এই নিহতের বিপরীতে যে দাবিদারগুলো রয়েছে 16টি পরিবার, তাদেরকে মূলত তাদের শরীর থেকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য মালিবাগ সিআইডি অফিসে যেতে বলা হয়েছে। তারা সকাল থেকে সেখানে আছেন, সেখানে ডিএনএ নমুনা জমা দেওয়ার পর মূলত তারা ঢাকা মেডিকেলে আসবে। তো এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে এই 16 লাশের বিপরীতে গতকাল 6টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে, বাকি 10টি লাশের ময়নাতদন্ত আজকে হবার কথা রয়েছে। সকালে রূপনগর থানা পুলিশ এসেছে এখানে, বাকি যে 10টি লাশ, সেই 10টি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এই প্রতিবেদন তৈরি হওয়ার পর কিছুক্ষণ পরে সেই লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হবে। এই ঘটনার আমরা গতকালকে যখন এখানে ছিলাম, সংবাদ প্রচার করছিলাম, তখন এই নিহতের স্বজনরা অভিযোগ করছিলেন যে গত 24 ঘন্টা পার হয়ে গেলেও গতকাল তাদের লাশ হস্তান্তর করা হয়নি, এবং এরপরে 48 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত তারা লাশ না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন। তারা বলছিলেন যে এই লাশ হস্তান্তরের কার্যক্রমটা আরও সহজ এবং দ্রুত করা গেলে তাদের জন্য এটি ভালো হতো, এবং তারা লাশগুলো তাদের পরিবারের সদস্যদের তারা বাড়িতে নিয়ে তারা দাফন কাজ শেষ করতে পারত। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবশেষ তথ্য হলো, মিরপুর রূপনগরে যে 16 জন নিহত হয়েছে, সেই লাশগুলো এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে মর্গে রয়েছে। আজকেও ময়নাতদন্ত হবে, এরপরে এখনও বিষয়টি নিশ্চিত নয়, আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। ভারতের ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে 55 ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানটি 70 ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত 3 জনের বাড়ি হবিগঞ্জের চুনারুর ঘাটের সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে। 24 ঘন্টার ব্যবধানে নতুন 3 লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। আবুধাবি টি10 আমেরিকান গ্লোবাল ক্রিকেট টুর্নামেন্ট ও ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে দল পেলেন মিস্টার 75। কদিন আগেই খেলেছেন কানাডার সুপার 60 টুর্নামেন্টে। সেই লিগ শেষ করতে না করতে মাত্র 24 ঘন্টার মধ্যে 3 লিগে ডাক পেলেন সাকিব।
আবুধাবি টি20 লিগে এবার সাকিব দল পেয়েছেন নতুন দল রয়্যাল চ্যাম্পিয়ন্সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করা হয়। একই দিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগেও দল পেলেন সাকিব সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। হিউস্টন রাইডার্সের হয়ে মাঠে নামবেন সাকিব, আর ইন্ডিয়ান হেভেন লিগে কোনো দলে খেলবেন সাকিব তা এখনও চূড়ান্ত হয়নি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 58.83%। এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে GPA 5। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ সই করবে না এনসিপি। পিআর ছাড়া সই অনিশ্চিত জামায়াত ও ইসলামী আন্দোলনেরও। সব দলের মতামতে আইনি ভিত্তিতে জোর বিএনপির। এবং 3 যুগ পর রাকসুতে ভোট উৎসব, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। অমোচনীয় কালি ব্যবহার না করার অভিযোগ ছাত্র দলের। চাকসু নির্বাচনে শিবিরের জয় জয়কার। এ ছিল সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। অর্জিত, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।